মূল্যায়ন করতে চাই যে ইশতেহার তখনই ঘোষণাটা ফলপ্রসূ হয় যখন এই ইশতেহার বাস্তবায়নের সুযোগ তৈরি হলে ইশতেহারটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয়। আমি আশা করব সবগুলি রাজনৈতিক দলই সেই সদিচ্ছা নিয়েই ইশতেহার ঘোষণা করেছে। আমি ইশতেহার সংক্ষিপ্তভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার তো করেছি এবং সেই সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের ইশতেহারটুকু করেছি। ভালো, বাংলাদেশ জামাত ইসলামের ইশতেহারটাও বেশ ভালো ইশতেহার হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশেরটা তো আমাদের ইশতেহার, আমরা তো এটাকে ভালো বলবই। মূল্যায়ন এতটুকুই, এবং আশা করি যে সকলে এই মূল্যায়নটা করবে যে বাংলাদেশ জামাতি ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে যে ইশতেহারটি ঘোষণা করেছে, পুরো ইশতেহারের মধ্যে একটি শব্দ ইসলাম নেই, একটি শব্দও নেই, যেটা আমাকে কিছুটা ব্যথিত করেছে, কিছুটা উদ্বিগ্ন করেছে এবং কিছুটা আশাহত করেছে। আমি আশা করেছিলাম, আশাটা এই জন্যই যেহেতু নামের সাথে বাংলাদেশ জামাতি ইসলামী আছে এবং তাদের সিলেবাস এবং অন্যান্য বিষয়ে তাদের কর্মীদেরকে যেভাবে তারা তৈরি করেছেন বা বলেছেন, মাওলানা মওদুদী সাহেবের যে সমস্ত লেসন তাদেরকে দেওয়া হয়েছে, রব, ইলাহ, দ্বীন, এই সমস্ত যা যা শেখানো হয়েছে, আজকের ইশতেহারে তার কোনো প্রতিফলন আমি দেখতে পেলাম না। এটা আমি কিছুটা আশাহত হয়েছি। তারপরেও আমি তাদেরকে সাধুবাদ জানাই। টোটালি বাস্তবায়ন করব, তখন সেখানে আল্লাহ রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনসাফ ভিত্তিক সমাজের কথা বলেছে, এই যে আমাদের 5টা ভাগে শর্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সততাকে বলার জন্য, ঐক্যকে বলছি, ইনসাফকে বলা হচ্ছে, দক্ষতাকে বলা হচ্ছে, কর্মসংস্থানকে বলা হচ্ছে। আর না যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দুর্নীতিকে, ফ্যাসিবাদকে, আধিপত্যবাদকে, বেকারত্বকে এবং চাঁদাবাজিকে। এই জিনিসগুলো যদি কমপ্লিটলি বাস্তবায়ন করা হয় তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গির আলোকে তাহলে কিন্তু দেশবাসী তার যথেষ্ট অন্য দলগুলো তো তাই গ্রহণ করব। আর যেসব বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো বিধান বা পথনির্দেশ প্রদান করেননি, আমরা মনে করব সেসব ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের কর্মের স্বাধীনতা প্রদান করেছেন। তাই কেবল এসব বিষয়ে আমরা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে আইন প্রণয়ন করব। এখানে পার্লামেন্টের বুনিয়াদী দৃষ্টিভঙ্গি জামাতের যে প্রতিষ্ঠাতা যেটা ঘোষণা করেছেন, সেই জায়গা থেকে আপনাদের বর্তমান গৃহীত নীতি দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা এবং জামাতের প্রতিষ্ঠাতার চাইতে আপনাদের বর্তমান গৃহীত নীতিকে শ্রেষ্ঠতর মনে করছেন কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম জিনিসটা হচ্ছে আপনারা সবসময় আমি খেয়াল করছি জামাতের ইস্যুগুলোকে ইসলামাইজেশন হচ্ছে কিনা, মেনটেন করছে কিনা, পর্দা ঠিক মতো মেনটেন করছে কিনা, এটা নিয়ে খুব দেখলাম খুব খুব সোচ্চার। কিন্তু আপনারা অন্য দলগুলো কেন ইসলামাইজেশন করছে না, বিএনপি কেন করছে না, আওয়ামী লীগ করছে না কেন, সে ব্যাপারে দেখলাম যে আপনাদের খুব উদাসীন। তাদের নামের সাথে কিন্তু ইসলামী দল নাই। আমি একটু শেষ করি। আমরা তো এখানে ঝগড়া করতে আসি নাই, আপনার কোয়েশ্চেন অ্যান্সারটা করি। এখন যে কথাটা হচ্ছে, আপনি যেটা বলছেন মাওলানা মওদুদী সাহেব কিছু কথা বলে গেছেন। এখন যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোতে আমি 5টা পয়েন্টে বললাম: সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা, কর্মসংস্থান। এখন আর যেই জিনিসটা আমাদের কথাটা হচ্ছে, আমরা বাংলাদেশে রাজনীতি করছে জামাত ইসলামী, বাংলাদেশের প্রেজেন্ট সংবিধানকে সামনে রেখে, স্বাধীনতাকে মেনে নিয়ে, শুধু তাই না, বাংলাদেশের বর্তমান এক্সিস্টিং যে লগুলো আছে সেগুলোকে ধারণ করে। এখন এগুলোকে ধারণ যখন আপনি করবেন, তখন আপনাকে এগুলোকে সামনে রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এখন যেই জিনিসটা যে জিনিসগুলো বাংলাদেশে এক্সিস্টিং ল কভার করে না, সেই জিনিসটি আপনি প্র্যাকটিস করবেন, বাট সেটা এখন আপনি এভাবে করে বলার সুযোগ নেই। এটাই হলো কথা। সাজ্জাদ ভাই, এই 54 বছর থেকে এই সংবিধানের এই মূলনীতি বা এইগুলি প্র্যাকটিস হয়েছে, তাহলে আমরা একটা পরিবর্তন, বিপ্লব, যে স্বপ্নগুলি আপনাদের কাছ থেকে আপনাদের কর্মীরা শিখেছে, তাহলে সেই স্বপ্নগুলি অনেকটা অসার হয়ে যাচ্ছে না? সবই যদি বর্তমান পাটাতনের উপরেই যদি আপনারা করেন, তাহলে এই আলাদা সেকুলার একটা রাজনৈতিক দল হলেই তো চলে। সেকুলার রাজনৈতিক দল এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় যে সেকুলার রাজনৈতিক দল তখন তারা পুঁজিবাদে বিশ্বাস করে, আমরা পুঁজিবাদে বিশ্বাস করি না। সেকুলার রাজনৈতিক এটা কি কোথাও আছে? পুঁজিবাদে বিশ্বাস করি না, আমরা পুঁজিবাদী অর্থনীতির পরিবর্তে নতুন কোন অর্থ ব্যবস্থা, সেটা কি তফসিলে ঘোষিত হয়েছে? না, হয়নি। পলিটিক্যালি এক্সপোজ হয়েছেন যারা অতীত সময়ে সাধারণত তার পেশায় থেকে জামাতকে পছন্দ করতেই পারে। সাংবাদিকদের মধ্যে কেউ করতে পারে, ডাক্তার, জামাতের এরকম অনেকটা নিউট্রাল মনে করা হতো বা রাজনৈতিকভাবে পরিচয় নেই মনে করা হতো। এই সমস্ত ব্যক্তিরা জামাত করছেন, জামাতের পক্ষে সক্রিয় বয়ান উৎপাদনে বা অন্যায্য নয়, ন্যায্যতার ভিত্তিতে করছেন হয়তো।
তারা এক্সপোজ হচ্ছেন। এটা আমি জামাতের এক ধরনের বিবর্তন বা জামাতের রাজনীতির এক নিউ ডাইমেনশন হিসেবে দেখছি। তারেক জিয়া আজকে মন্তব্য করেছেন গুপ্ত সংগঠনের আমি একদমই পলিটিক্যালি বক্তব্যে যেতে চাই না, এটা যেতে চাই না। এরও একটা রাজনৈতিক ব্যাখ্যা আছে। আমি সরকারের এই দায়িত্ব থেকে অন্তত এসব বলতে চাই না। গুপ্ত সুপ্ত এগুলি খুবই পলিটিক্যাল ডিবেট, এটা ওনারা ফেস করবেন। বাট আমি একজন অবজারভার হিসেবে আপনি আমাকে কাজ করেছেন, আমি আমার যেই মোদ্দা কথায় আমি যে জিনিসগুলি আমার চোখে পড়েছে, আমি পলিটিক্যাল রিপোর্টার ছিলাম সেই বিবেচনায় আমি সেগুলি খুব খোলা মনে বলেছি। এটা জামাতের পক্ষে গেল না বিপক্ষে গেল এটা আমার বিষয় নয়, এবং এর কারণে জামাতের সুবিধা হলো না অসুবিধা হলো সেটা আমার বিষয় নয়। এটা আমি অবজারভার হিসেবে বললাম। মানে এটা মানে এই চেঞ্জগুলি আপনি আপনার চোখে ধরা পড়েছে। ধরুন আপনি প্রত্যাশা করেন যে জামাত লিবারেল হয়ে যাক, করেন তো। আবার জামাত যদি একটু লিবারেল কর্মকাণ্ড পরিচালনা করে আপনি বলেন জামাতে কাজ কেন করলো? সো আপনি দ্বিমুখী অবস্থা দেখি আমরা। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, এই জায়গায় একটা জিনিসকে গুরুত্বের সঙ্গে মেনশন করতে হয়। আপনি সোসাইটিতে, আমি কাউকে ব্লেম করছি না, সোসাইটি এই জন্য আমাদের এখানে আয়নাগর গুমের মতো ঘটনা পর্যন্ত ঘটেছে। সোসাইটিতে আপনি চরম দক্ষিণপন্থা বা এক্সট্রিমিজম যেভাবেই আপনি এগুলিকে চিহ্নিত করেন না কেন, এসব বলে কারো রাজনৈতিক চর্চায় যদি বাধা সৃষ্টি করেন তাহলে এক ধরনের এক্সট্রিমিজমের উৎপত্তি ঘটে। আপনি তাকে যদি মেইন স্ট্রিমে সবসময় সক্রিয় থাকতে দেন তাহলে জামাত যেরকম এখন মিউজিক ব্যবহার করছে এরকম ঘটনা ঘটে। আমরা তো দেখেছি যে এই বাংলাদেশে গত 17 বছরে শুধুমাত্র ধর্মের চর্চা করেন বলে আয়নাগরে আটকে রাখা হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। ধর্মচর্চা তো কোনো অপরাধ নয়। আমরা দেখেছি লেবাসে দাঁড়িয়ে আছে বা এরকম এই ধরনের অপরাধে আটকে রাখা হয়েছে। এরকম ঘটনা পাওয়া গেছে যে শুধুমাত্র প্রেমিকা নাই বলে, একটা ইয়াং ছেলে প্রেম করছে না বলে মনে করা হচ্ছে সে এক্সট্রিমিস্ট, তাকে গুম করে রাখবে, পাওয়া গেছে। আমি ফ্যাক্ট বলছি। সুতরাং আপনি যাকে মনে করছেন যে অনেক বেশি দক্ষিণপন্থী, তাকে আপনি লিবারেল করতে চান আপনার মতো করে, তাকে স্পেস দেন। সে হয় প্রমাণ করবে যে হিজ রাইট, আদারওয়াইজ সে মেইন স্ট্রিমে এসে আপনি যেটা চান সেটার মধ্যে পরিণত হবে। এখন আবার জামাত যখন তাদের নারীদেরকে সামনে নিয়ে আসছে, এটা একটা বড় বিবর্তনের ঘটনা। জামাত তাদের নারীদেরকে সামনে নিয়ে আসছে। আপনি যদি এখন সমালোচনা করেন জামাত কেন নারী নিয়ে আসলো, নারী না নিয়ে আসলো আপনি সমালোচনা করেন জামাত নারী আনছে না, নারী নিয়ে আসলো জামাত এখন তাদের নারীদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই না? ইয়ানতকে ওনারা এটাকে ইয়ানত বলেন, এবং ইয়ানতকে ওনারা ইনফাক ফি সাবিলিল্লাহ বলেন, এবং ওনাদের কার্যক্রমকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন। আমি প্রশ্ন করব বিনয়ের সাথে যে এখন যারা এখানে ডোনেট করবেন, এটাকে ডোনেশন না বলে এটাকে ইনফাক ফি সাবিলিল্লাহ বলার আর কোন স্কোপ কি রইল? কারণ ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থটা এটা অনেকেই হয়তো বুঝবেন না, কিন্তু যারা ইসলাম সম্পর্কে মোটামুটি পড়াশোনা করেছেন তারা জানেন ইনফাক ফি সাবিলিল্লাহ এটা শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সুনির্দিষ্ট পথে এটাকে ব্যয় করতে হয়। অতএব এখন যদি এটা ইনফাক ফি সাবিলিল্লাহ না হয় এবং এটা যদি জিহাদ ফি সাবিলিল্লাহ না হয়, তাহলে অন্যান্য রাজনৈতিক দলের সাথে এই রাজনৈতিক দলের আর মৌলিক পার্থক্য কি রইল? এবার মানে মানে রাস্তার পাশে চায়ের স্টলে যেমন আলোচনা হয়েছে সেটাকে ওনারা মিডিয়ায় নিয়ে আসছেন। যাই হোক, পরবর্তীতে আমাদেরকে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে মার্কিন দূতাবাস থেকে যে এই বক্তব্যটা আমাদের ছিল না, আমরা সেটা জেনেছি, তারা এটা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এবং তিনি সেখানে বলেছেন যে এখানে কিছু এক্সট্রিমিস্ট আছে। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত কোনো সহিংসতায় কখনো জড়ায়নি, কোনো রাজনৈতিক সহিংসতায় জড়ায়নি, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মানে যেভাবে মানুষের সামনে উপস্থাপিত হয়েছে এটা একটা গঠনমূলক রাজনীতি নিয়ে উপস্থাপিত হয়েছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশকে উনি এক্সট্রিমিস্ট, আমাদের মাঝে কিছু এক্সট্রিমিস্ট আছে, তাদেরকে আমরা এক্সট্রিমিজম থেকে সরিয়ে আনতে চাচ্ছি। এখন আমার আদর্শের প্রতি আমার দৃঢ়তা যদি আমাকে এক্সট্রিমিস্ট হিসেবে পরিচয় করায়, তবে আমার বিন্দু মাত্র মানে রাগ নেই, ক্ষোভ নেই। কারণ আমার শাইফতেখার তারিক ভাইয়ের একটা কথা বলে, ওনারা তো বেসিক্যালি পুরো সময় ধরে ফ্যাসিস্টের দোসর ছিলেন, লম্বা সময় ধরে। গত ফ্যাসিস্টের যত ইলেকশন, আমি বিনয়ের সাথে আপনাকে দিতে বলবো, আপনি কি তাহলে ফ্যাসিস্টের সাথে আপনি সমঝোতা করেছিলেন? ফ্যাসিস্টের দোসরের সাথে সমঝোতা করেছিলেন? আপনি দুটো দৃষ্টান্ত দিন। আমার মনে হয় যে আলোচনাটা এনসিপির পক্ষ থেকে আমরা যেটা আমাদের এজেন্ডা হিসেবে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে বিচার, সংস্কার। তো সেই জায়গা থেকে এই বিচারের মাধ্যমেই আসলে আমরা বলছি যে যারা আসলে সরাসরি এই আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সময় যারা আসলে সরাসরি ছাত্র হত্যা এবং প্রতিপক্ষ দমন এবং এই দমন পীড়নের মধ্যে সরাসরি যুক্ত ছিল, তাদের তো অবশ্যই বিচারের মাধ্যমে তাদের এক ধরনের তাদের বিচার নিশ্চিত হবে। এবং এর পরবর্তীতে আসলে এমন অনেক মানুষ আসলে আছে যারা কিনা এই মানে
পুরো সিস্টেমটার মধ্যে হয়তো ছিল, কিন্তু তারা সরাসরি কোনো অপরাধের সাথে যুক্ত না। এবং দেখেন, আমরা গণ অভ্যুত্থানের কথাই যদি বলি, এই গণ অভ্যুত্থানে কিন্তু এমন অনেকেই আছে যারা আওয়ামী সমর্থক, কিন্তু তারা কিন্তু আমাদের সাথে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে এবং তারা কিন্তু সেই রিস্কটা নিয়েই অংশগ্রহণ করছে। সুতরাং তাদের নিয়ে আসলে আমরা কি করব? সেই জায়গা থেকে আমরা বলছি যে বিচারের মাধ্যমে আসলে সরাসরি যারা যুক্ত তাদের এক ধরনের বিচার নিশ্চিত করে, এবং এর পরবর্তীতে যারা আসলে এই রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে আসবে, অবশ্যই তাদের একটা অনুশোচনার জায়গা থাকতে হবে। দেখেন, এখানে আমরা সবসময় বলছি যে রিকনসিলিয়েশন কোনোভাবেই রিকনসিলিয়েশন ক্যানট বি ইমপ্লিমেন্টেড উইদাউট জাস্টিস। প্রথমে জাস্টিস নিশ্চিত করতে হবে এবং পরবর্তীতে তাদের যেই জুলুম নিপীড়ন আসলে আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান হিসেবে করেছে, একটা ধর্ম হিসেবে করেছে, অনেকে তো আসলে আওয়ামী লীগকে ধর্ম মনে করতেন, তো সেই জায়গা থেকে অবশ্যই তাদের সেই জায়গা থেকে একটা অনুশোচনা বা একটা জায়গায় তাদের আসতে হবে যে অবশ্যই সেই তার দল, সে তার সমর্থনকারী দলটা ভুল করেছে। তো সেই জায়গা থেকে এক ধরনের রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে তাদের আবার মেইন স্ট্রিম হয়তো জায়গায় আনা। কারণ আপনি কখনোই একটা দলের সমর্থক বা কাউকে একটা দলের সমর্থক হিসেবে বিবেচিত করে তাকে বারংবার অপরাধী হিসেবে তো আপনি মনোনীত করতে পারবেন না। সুতরাং অবশ্যই কোনো একটা গোষ্ঠীকে, বা এখনো দেখেন যখন জরিপগুলো হচ্ছে, আজকেও একটা জরিপ এসছে, তো মানে বিষয়গুলো এমন করে হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক আসলে কাদের ভোট দিবেন, তারা কি বিএনপির দিকে যাবে নাকি জামাতের দিকে যাবে? তো এই পুরো আসলে জায়গাটাতেই আমার অনাগ্রহ আছে যে আওয়ামী সমর্থক, আপনি আওয়ামী সমর্থক আসলে কাদের বলছেন, বা এখন আসলে আওয়ামী সমর্থক কারা? তো সেই জায়গা আসলে পরিষ্কার হওয়া দরকার। সেই জন্যই আমরা বলছি যে এটার একটা সুরাহা হওয়া দরকার, যে আপনারা দেখবেন নাজি পার্টি তো নিষিদ্ধ হয়েছে, তো সুতরাং তাদের সমর্থকদের নিয়ে আসলে কি করেছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তো অবভিয়াসলি এই জায়গাতে লাগবে। এবং যেই বাংলাদেশটার কথা আমরা চিন্তা করছি, যে যারা আসলে কোনো অপরাধের সাথে জড়িত না, তারা কোনোভাবে যাতে তাদের সাথেও যাতে ইনসাফ হয়, সুতরাং এবং আমরা চাই আমাদের শত্রুর সাথেও ইনসাফ হোক। সুতরাং জাস্টিস হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড ইন বাংলাদেশ। জি, আপনারা বলছেন যে তারুণ্য ও মর্যাদার ইশতেহার, এই তারুণ্য ও মর্যাদার ইশতেহার মানে এটা কি শুধুই তরুণ ভিত্তিক, নাকি আপনারা সবার জন্যই বলছেন এটা? না, এটা আসলে আমাদের ইশতেহারটার নাম, এবং আমরা যদি বলি মোটোটা, সেটা হচ্ছে আমাদের নতুন দিনের ভাবনা। এবং আমরা যেহেতু অ্যাজ আ পার্টি, আমরা এনসিপি বেশিরভাগই সিংহভাগ আসলে তরুণদের দল, সেই জায়গা থেকে আমরা বলছি যে এটা তারুণ্যের ইশতেহার। এবং অবশ্যই আমরা মনে করি যে গণ অভ্যুত্থানটা হয়েছে এবং সকল দল যারা আসলে এখানে এসছে, আমরা যদি বলি এক কথায় যে একটা মর্যাদা ভিত্তিক আমাদের লড়াই ছিল। এই লড়াইটায় প্রত্যেকটি দল, আপনি দেখেন যে এখন তো অনেক দ্বিমত, কিন্তু প্রত্যেকে কিন্তু একটা জায়গায় তাদের ঐক্য আছে, সেটা হচ্ছে প্রত্যেকেই একটা মর্যাদার লড়াই থেকে কিন্তু এই লড়াইটা শুরু করেছে। আপনি যদি বলেন যে গণতন্ত্রের জন্য লড়াই, সেটা মর্যাদার লড়াই। আপনি যদি বলেন যে এই গণ অভ্যুত্থানে রাজাকার গালি দিয়ে যে আমাদের আসলে আহত করা হয়েছে, এবং সবাই আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং বিপক্ষে শক্তি করে যেভাবে করে ডিভাইডেশন ক্রিয়েট করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি অবশ্যই মর্যাদাগত জায়গা আছে আমাদের, এবং সেই লড়াইটা কিন্তু চলমান। তো সেই জন্য আমরা বলছি যে এটি তারুণ্য এবং মর্যাদার ইশতেহার, যেখানে অবশ্যই তরুণদের প্রায়োরিটি অনেক বেশি, এবং মর্যাদাগত জায়গাটা তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমরা যে বাংলাদেশটাতে আছি, আমরা 9 মাস যুদ্ধ করে এমনি তো আসলে এই দেশটা হয় নাই। এবং সেখানে যখন আমরা দেখি যে আধিপত্যবাদের করাল থাবা, আমরা দেখি যে বিভিন্ন আশেপাশের যে দেশ আমরা এতদিন বন্ধু রাষ্ট্র হিসেবে যাদের দেখে এসেছি, তারা তো আসলে আমাদের কতটা বন্ধু এটা তো আমরা বুঝতেই পারি। তো সেই জায়গা থেকে অবশ্যই এটা মর্যাদার জায়গা, যে বাংলাদেশ আমাদের মর্যাদা নিয়ে এই দেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ। জি, একটা ফয়জ আহমদ, একটা খবর দেখছিলাম আমরা, আগামীকাল যে পত্রিকাগুলো আমাদের হাতে পৌঁছবে সেই পত্রিকাগুলোর মধ্যে ইনকিলাব তারা হেডলাইন করেছে লাল পাসপোর্ট ছাড়ছেন অনেকে। এটা কি স্বাভাবিক প্রক্রিয়া, নাকি এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের কথা হচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল পাসপোর্ট যারা মানে এলিজেবল সরকারের দায়িত্ব পালনের কারণে, এটা বরঞ্চ যদি না ছাড়তো তাহলে অস্বাভাবিক হতো। তাহলে ওই যে আপনার 6 মাস, শুরুতে আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম যে এই সরকার আরো 6 মাস থেকে যাবে বলে যে গুজব, সো এইটা হচ্ছে আরেকটা উপলক্ষ, এটা দিয়ে প্রমাণ করা যায় যে এই সরকার 6 মাস থাকছে না। অলরেডি অ্যাডভাইজাররা বা যারা রেড পাসপোর্ট হোল্ডার্স, তাদের অনেকেই পাসপোর্ট সাবমিট করতে শুরু করেন। ওনাদের তো এখানে যারা অ্যাডভাইজারি কাউন্সিলে এসেছেন, দেখুন এর প্রত্যেকেই কিন্তু অন্যান্য প্রফেশনের মানুষ, তাদের নিজ প্রফেশন থেকে এখানে এসেছেন, এবং অধিকাংশই আমরা ধারণা করি যে তাদের পূর্বের কাজে ফেরত যাবেন, তাই না? সো তাদের কাজকর্মের জন্য তো তাদের স্বাভাবিক পাসপোর্ট তাদের প্রয়োজন হবে। তো সেটা এই রেড পাসপোর্টের ওনাদের আর প্রয়োজন নেই, এটা পদের কারণে ওনাকে নিতে হয়েছে, ওনাদের সেগুলো সাবমিট করবেন, খুবই স্বাভাবিক প্রক্রিয়া। মানে নিয়মটা কি এরকমই? ডেফিনেটলি তার তো এখন পাসপোর্ট সাবমিট করতে হবে। এই উপদেষ্টাদের আর মেয়াদ আছে সর্বসাকুল্যে 7-8 দিন, 10 দিন।
তো ওনারা এই পাসপোর্ট এটা সাবমিট করা, নতুন পাসপোর্ট হওয়ার একটা প্রক্রিয়া আছে না, সেই সময়ের জন্য তো করবেন, খুব স্বাভাবিক, খুব সিম্পল। আচ্ছা, মানে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আজকের সারাদিনের আলোচনায় যদি আমি একটু 1 মিনিট করে বোধহয় পারবো না, 30 সেকেন্ডস করে যদি একটু দেই, শাহ ইফতেখার তারিক আপনাকে দিয়ে একটু শুরু করি। শঙ্কার কথা আমি এখানে বলতে চাই যে আপনারা লক্ষ্য করেছেন যে লক্ষ্মীপুরে একটি বিশেষ দলের কিছু ব্যালটে সিল মারার কাজ চলছিল এবং সেটা তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে স্বীকারোক্তি দিয়েছে যে তারা করতে দিয়েছিল। এটার মানে হচ্ছে যে এইটার সকল রাজনৈতিক দলকে আমি সচেতন করছি যে কেন্দ্র থেকে খালি ব্যালট নিয়ে আসবে একজন, তারপর সেটা সিল মারবে এবং 1000 টাকার বিনিময়ে ওই সিল মারা ব্যালটটা সে নিয়ে ফেলে আসবে এবং আরেকটা খালি ব্যালট নিয়ে আসবে। মানে ভয়াবহ এক চক্রান্ত চলছে। এটার ব্যাপারে আমি সরকারকে, নির্বাচন কমিশনকে এবং সকল রাজনৈতিক দলকে বলবো এই বিষয়ে সচেতন হওয়ার জন্য। এবং আমি খুবই উদ্বিগ্ন। আমি একটু সাজ্জাদ আলী চৌধুরী 30 সেকেন্ডস। ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নির্বাচনী সহিংসতা দেখছি, জামাতের নারী কর্মীদের উপর প্রতিনিয়ত আক্রমণ করছে। শুধু তাই না, জামাতের যিনি প্রধান, জামাতের আমির, তাকে বিভিন্নভাবে অনলাইনে, বিশেষ করে তার অনলাইন প্ল্যাটফর্ম হ্যাক করে তাকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। এখন শুধু তাই না, এই সহিংসতাগুলো ভোটারদের